আজ ভোরের সূর্যটা খুবই ভালো লাগছে অঞ্জনার। অঞ্জনা কলেজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদিকে সকালে নাস্তা দিতে মা অঞ্জলি দেবীর অনেক দেরি হয়ে যাচ্ছে। অঞ্জনাও ভীষণ রাগে গিড়গিড় করতে করতে না খেয়েই কলেজে চলে গেল। অঞ্জনা একটু খিটখিটে প্রকৃতির হলেও মনটা ভীষণ ভালো। অঞ্জনা দেখতে খুব সুন্দর না, শ্যামলা ফর্সা তার গায়ের রং। আজ না খেয়ে কলেজে গেলেও তার কলেজে ঢুকতে একটু দেরি হয়ে গেল। ওদিক রুশ অপেক্ষা করতে করতে পাগল প্রায়। রুশ ভাবছে অঞ্জনা এত দেরি করছে কেন। সে শহীদ মিনারের বাম পাশে গেটের দিকে মুখ করে বসে আছে। কখন অঞ্জনা আসবে সেই অপেক্ষায়। অঞ্জনা যখন কলেজের গেটের সামনে, তখন রুশ সবার আগে গেটের সামনে চলে গেল। আর অঞ্জনার বান্ধবীদের তো কোনো খবরই নেই, কারণ তার খিটখিটে মেজাজের কারণে তার কোনো ভালো বন্ধুও ছিল না। রুশই তার একমাত্র বন্ধু। শুধু বন্ধুই নয়, রুশ অঞ্জনাকে ভীষণ ভালোবাসত। এমনকি তার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে রুশ। সে গেটে দাঁড়িয়ে ঠাট্টার ছলে বলল, না অঞ্জনা, এখন তো কলেজে ঢোকা যাবে না। অঞ্জনা বলল, কেন? রুশ, কারণ তোমার অনেক দেরি হয়েছে তাই। অঞ্জনা, তো আমাকে বাধা দিবে কে শুনি? তুমি নাকি? রুশ, অঞ্জনা ঠাট্টা করে বলল, রুশ, তাহলে আমি বাসায় ফিরে গেলাম। অঞ্জনা জানে যে সে আমাকে কখনোই বাসায় যেতে দিবে না। সত্যিই তাই। রুশও বলল মিষ্টি হেসে, বাসায় তো যাওয়া যাবে না। অঞ্জনা, তাহলে কোথায় যাব? রুশ বলল, কলেজ পার্কে, আগে প্রেম করব, তারপর যাবে। অঞ্জনা হাসি মুখে বলল, তাই বুঝি? কথায় আছে না, ভালো সময়গুলো অল্পতেই শেষ হয়। তাদের প্রেম চলল 6 মাস নির্বিঘ্নে, অবাধে। একদিন তাদের লেখাপড়া সমাপনের দিকে আর মাত্র 2 মাস ক্লাস। অঞ্জনা বলল, রুশ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। রুশ বলল, আমিও তোমাকে ছাড়া বাঁচব না। এবার রুশ অঞ্জনাকে বলল, অঞ্জনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অঞ্জনা বলল, বলো। রুশ বলল, অঞ্জনা, আমাদের ক্লাস শেষ। তুমি থাকবে এক প্রান্তে আর আমিও থাকবো আর এক প্রান্তে। আমরা কিভাবে চলব? তাই আমি চাইছিলাম ক্লাস শেষ হতে হতেই আমরা বিয়ে করে ফেলি। অঞ্জনা বলল, আমি পরিবারকে সাথে নিয়ে এই বিয়েটা করতে চাই। তাই তুমি আমার পরিবারের নিকট প্রস্তাব পাঠাও। রুশ, তোমার বাবা আমাদের এই সম্পর্ককে মানবে তো? অঞ্জনা, জানি না। রুশ হলো একজন গরিব ঘরের সন্তান। তার বাবা দীপক একজন কৃষক। অনেক কষ্ট করে ছেলেকে মাস্টার্স কমপ্লিট করাচ্ছে। আর অন্যদিকে অঞ্জনার বাবা ছিল একজন ব্যবসায়ী। কোটি কোটি টাকা তার ব্যবসার কাজে লাগানো। রুশ গরিবের সন্তান জেনেও জানি না মেনে নেবে কিনা। অঞ্জনা নিজের নয়ন দুটিকে ভালোবাসার অশ্রুতে ভিজিয়ে রুশকে বলল, রুশ, আমি যদি কখনো আলাদা হয়ে যাই, তবে আমি আর বাঁচব না। রুশ আর দেরি করতে চায় না। যত সময় পেরিয়ে যায় ততই সবকিছু বিগড়ে যাবে। আর দেরি না করে আগামীকালই প্রস্তাব নিয়ে যাবে অঞ্জনার বাড়িতে। সেই সিদ্ধান্তই হলো। পরদিন ছিল মঙ্গলবার। শুনেছে মঙ্গলবার নাকি মঙ্গল হয়। অঞ্জনাও খুব খুশি, আর সে খুশিতে খুশিতে বাসায় ফিরল। কিন্তু অঞ্জলি দেবীকে কিছু জানালো না। যে অঞ্জনা থালা পর্যন্ত হাত লাগায় না, সেই অঞ্জনা পরদিন রান্নাঘরে রান্না করতে গেল ভালোবাসার জন্য। অঞ্জলি দেবী দেখে খুব আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, মা, তুই কি পাগল হয়েছিস? কি হয়েছে আমায় বল। অনেক পীড়াপিড়ির পর অঞ্জনা সব কথাগুলো মাকে জানালো। মা বললেন, ছেলে কি করে? অঞ্জনা কোনো কথাই গোপন না রেখে তার মাকে বলল, মা, সে আমার ক্লাস ফ্রেন্ড। অঞ্জলি দেবী সব কথা শুনে বললেন, মা গো, তোমার আব্বা এই সম্বন্ধ কখনোই মেনে নেবেন না।
কারণ সে অনেকদিন আগের কথা। তুমি তখন খুবই ছোট, আর তোমার বাবা ও তার বন্ধু অশোক সমান হারে শেয়ার ছিল। অশোকেরও একটা পুত্র সন্তান আছে, তার নাম আশিস। একদিন আমরা উভয় পরিবারে ঘুরতে বের হই। তোমার বাবা গাড়িতে, আর তোমার বাবার গাড়ির ব্রেক ফেল করে। একটা খাদে পড়তে আমাকেও তোমাকে এক পাশ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তোমার বাবা ও আশিস দুজনেই ঝাঁপিয়ে পড়ে আর এক পার্শ্ব দিয়ে। কিন্তু আশিসের বাবা মা প্রাইভেট কারের লক খুলে বাইরে বের হতে পারেননি, তাই তাদের অকাল মৃত্যু ঘটে। তোমার বাবা ব্যবসার অর্ধেক মালিক হলেন আশিস। তাকে ছেলের মতো পালন করেছে তোমার বাবা। আশিস সিঙ্গাপুর আছে লেখাপড়ায়। সে বাসায় ফিরলেই তার হাতে তুলে দিবে তোমার বাবা তোমাকে। অঞ্জনার আশাবাদিত হৃদয় খান খান হয়ে পড়ল ভেঙ্গে। সে ভাবল, তাহলে আমার ভালোবাসার কি হবে? এদিক রুশ অপেক্ষা করছিল নির্দিষ্ট সময়ে কখন সে যাবে অঞ্জনার বাড়িতে। অপেক্ষা প্রহার গুনতে গুনতে ঠিকই ঘড়ির কাঁটায় ঢং ঢং আওয়াজ করলো। রুশ লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল এবং তাড়াহুড়া করে বিরাজ করে বের হয়ে পড়ল অঞ্জনার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যেই অঞ্জনার ফোন এলো রুশের কাছে। রুশ রিসিভ করলো, বলল, হ্যালো অঞ্জনা। অঞ্জনার বাকপটুতাকে হারিয়ে ফেলল। অঞ্জনা কাঁদছে, তার ফোনের আওয়াজে ভেসে আসলো। রুশ অঞ্জনার কান্না সইতে পারে না। রুশ বলল, কি হয়েছে অঞ্জনা, কাঁদছো কেন? রুশের প্রশ্নের কোনো উত্তর নেই অঞ্জনার কাছে। অঞ্জনার নয়ন থেকে দরদর করে জল পড়তে লাগলো। অঞ্জনা বলল, রুশ তুমি কোথায়? রুশ বলল, আমি তোমার বাড়িতে আসছি। অঞ্জনা বলল, রুশ আসতে হবে না। রুশের যেন আসমান ভেঙে পড়ল মস্তকের উপর। রুশ নরম স্বরে বলল, কেন? অঞ্জনা সব খুলে বলল। এবার রুশ বলল, অঞ্জনা আমি যাব তোমার বাবার কাছে আমাদের ব্যাপারে জানাতে। আমার বাবার অফিস কোথায়? অঞ্জনা বলল, রুস্তমপুর। রুশ রুস্তমপুরে চলে গেল অঞ্জনার বাবার কাছে। সে এক বিরাট অফিস। অফিসের দারোয়ান অঞ্জনার বাবার অফিসে ঢুকতে দিল না, অপরিচিত তাই। রুশ অপেক্ষা করতে থাকলো বাইরে। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পর বের হলেন, কিন্তু রুশ কোনো কথা বলতে পারল না। দারোয়ানের কাছে শুনল, স্যার কোথায় গেলেন এখন? দারোয়ান বলল, বাড়িতে। রুশ দেরি না করে অঞ্জনার বাড়ির সামনে করাঘাত করল। অঞ্জলি দেবী দরজা খুলে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুশ বলল, আমি রুশ। অঞ্জনা আমায় চেনে। ওদিকে অঞ্জনা দোতলা থেকে রুশকে দেখে এগিয়ে আসলো। অঞ্জনা বলল, তুমি এখানে এই ভর সন্ধ্যায়? রুশ সারাদিনের কথাগুলো অঞ্জনাকে বলল। অঞ্জলি দেবী অঞ্জনাকে বলল, তুমি চেনো একে? অঞ্জনা, মা এ তো সেই রুশ যার কথা আমি তোমায় বলেছিলাম সকালে। অঞ্জলি দেবী, কি চাই এখানে? রুশ, আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে চাই। অঞ্জনা নিষেধ করা সত্ত্বেও সে অঞ্জনার বাবার সামনে দাঁড়ালো ভালোবাসার দাবিদার হয়ে। অঞ্জনার বাবার নাম সুভাষ চন্দ্র। সুভাষ বলল, কে তুমি? রুশ বলল, আঙ্কেল আমি রুশ। কানাইডাঙ্গা কলেজে অঞ্জনা আর আমি একসাথে পড়ি। আমরা দুজন দুজনকে ভালোভাবে চিনি। আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। সুভাষ, হ্যাঁ বলো। রুশ, আমি অঞ্জনাকে ভীষণ ভালোবাসি। এবার অঞ্জনা দৌড় দিল অন্য রুমে ভয়ে। সুভাষ রুশের পরিচয় নিল। তার বাবা কি করেন জানতে চাইলেন। রুশ সব সত্যিটাই বলল। অবশেষে সুভাষ উত্তেজিত হয়ে বলল, বের হও এখান থেকে শালা ফকিরের বাচ্চারা। রুশ কোনো কথা বলল না, চুপ হয়ে বেরিয়ে আসতে থাকলো। সুভাষ রুমে যাওয়ার পথে বলল, শুনে রাখ ফকিরের বাচ্চা, আমার মেয়েকে 1 সপ্তাহের ভিতর বিয়ে দিব। রুশ বলল, আমার ভালোবাসা আমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে চাইবে না। বলেই রুশ চলে গেল। এদিকে সুভাষ ফোন দিল আশিসকে এবং আশিসকে ফিরতে বলল অঞ্জনার বিয়ের ব্যাপারে কথা বলতে। আশিসের চাহিদা ছিল অঞ্জনার প্রতি অনেক দিন, কিন্তু বলতে পারেনি। সে দেরি না করে দেশে ফিরতে লাগলো।
এদিকে অঞ্জনা কেঁদে বুক ভাসাতে লাগলো। সুভাষ অঞ্জনার ফোনটাও নিয়ে নিল। কলেজে যাওয়াও বন্ধ। আবার রুশ অঞ্জনাকে একদিন না দেখলে তার মন পাগল প্রায় হয়ে যায় তাকে দেখার জন্য। কিন্তু অঞ্জনা কলেজেই আসছে না। রুশের বুঝতে বাকি রইল না যে তাকে আটকে রেখেছে তার বাবা। অঞ্জনার খাওয়া নেই, ঘুম নেই, শুধু রুশ আর রুশ। একদিন রাতের বেলায় অঞ্জনা শাড়ি বেঁধে দোতলা থেকে নিচে এসে পালিয়ে রুশের কলেজের মেসে চলে গেল। রুশ দেখেই হতবাক হয়ে গেল। রুশ, অঞ্জনা তুমি কোথায় ছিলে এতদিন বলেই জড়িয়ে ধরল। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদতে লাগলো। জড়িয়ে ধরেই রাখলো। অঞ্জনা বলল, রুশ আমি তোমাকে ছাড়া বাঁচব না। রুশ চলো আমরা পালিয়ে অন্য কোথাও যেয়ে বিয়ে করি, তারপর একদিন সব ঠিক হয়ে যাবে, তোমার বাবা মাও মেনে নেবেন। অঞ্জনা রাজি হয়ে গেল। তারা পালিয়ে যাবে। এমন মুহূর্তে অঞ্জনার বাবার গাড়ির সামনে রুশকে ধরে তার বাবা বলল, গর্জি হারামজাদা, তুই আমার মেয়েকে নিয়ে যেতে চাস বলে পিস্তল বের করে রুশের দিকে তাক করলো। তখন অঞ্জনা তার বাবার পিস্তল ধরে বসলো, কিন্তু ভুলবশত তার বাবার পিস্তল থেকে একটি গুলি বের হয়ে রুশের বুকে লাগলো। রুশ লুটিয়ে পড়ল মাটিতে। যদিও রুশকে এভাবে মারতে চায়নি অঞ্জনার বাবা। রুশকে ধরে বসলো অঞ্জনা এবং চিৎকার করে ডাকতে লাগলো, এই রুশ চোখ খোলো, এই রুশ চোখ খোলো। রুশ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অঞ্জনা থেমে গেল, বাক হারিয়ে ফেললো এবং বাবার দিকে একটাবার তাকালো। বাবা অনুশোচনার নজরে অঞ্জনার গায়ে হাত দিল। অঞ্জনা এক ঝাড়া দিয়ে চলে গেল বাসায় এবং যে একটা চিঠি লিখলো এবং সেও গলায় ফাঁসি দিয়ে ঝুলে পড়ল এবং সেও হারিয়ে গেল অচিনপুরে। বাবা সুভাষ দরজা দেওয়া দেখে জোরে আঘাত করে দরজা ভেঙে ফেলল। দেখলো গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে অঞ্জনা। সুভাষ আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এত বড় অন্যায় আমি করে ফেললাম। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। অঞ্জলি দেবী দেখলো পাশের চিঠি, তাই চিঠিটাকে খুলল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা বাবা, এতদিন তোমাদের কোলে লালন পালন হয়েছি, কিন্তু বেঁচে ছিলাম একজনের জন্য, যাকে ছাড়া আমার জীবন ব্যর্থ। যার জন্য আশায় ছিলাম সে আজ আমার কাছে নেই, আমার জীবন থেকে অনেক দূরে। তাই আমিও তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। ক্ষমা করে দিও। দোয়া করি সুখে থেকে চিরদিন। ইতি তোমাদের অঞ্জনা।